পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য। নতুন অস্ত্র, নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো, এ যেন এক ঘোর লাগা কবিতা, যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক। নীরবতা যেন এক পূর্বাভাস, ঝড় আসন্ন। মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি। 4 এপ্রিল একটি মার্কিন C-17 সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিমানটির নাম RCH-856। এটি কাতারের আল হুদেইদা ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে। কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বলেছেন আস্থা, আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয়, এটি আমাদের আদর্শের ধারক। ট্রাম্পকে বোমা ফেলবেন নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে। ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তেজনার মধ্যে IRGCর বড় নির্দেশ। উত্তেজনা ক্রমেই বাড়ছে, যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি। আমেরিকা আর ইরান, দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটল। ট্রাম্পের হুমকি, ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার, যেন কৃপণতা নেই, যেন কোনো বাঁধন নেই, এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে। IRGC তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে। মার্কিন যুদ্ধজাহাজকে অদৃশ্য ইরানি আক্রমণ এড়াতে পেরেছে। তেহরান কি একটি C-17 বিমান জ্যাম করেছে? আকাশে যুদ্ধের দামামা বাজছে। GPS সংকেত জ্যাম করে জাহাজগুলোকে ইরানের জলসীমায় টানার চেষ্টা। হরমুজ প্রণালীকে অন্ধ করা হয়েছে। UKMTO জানিয়েছে জাহাজগুলোকে দিক হারিয়ে ফেলেছে। 4 এপ্রিল একটি মার্কিন C-17 সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিমানটির নাম RCH-856। এটি কাতারের আল হুদেইদা ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে, যে অঞ্চলটি এখন পরিচিত ডিফেন্ডার ডোম নামে। প্রতিবেদনগুলো বলছে এই বিমানটি সম্ভবত পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় GPS হস্তক্ষেপের শিকার হয়েছিল। একই সময়ে ব্রিটেনের UK মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানায়, হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় গুরুতর GPS জ্যামিং হয়েছে। এটি বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। UKMTO জানিয়েছে এই এলাকায় একাধিক জাহাজ একাধিক ঘন্টা ধরে নেভিগেশন সমস্যায় পড়েছিল। নেভিগেশন সিস্টেম কাজ না করায় জাহাজগুলোকে ব্যাকআপ পদ্ধতির উপর নির্ভর করতে হয়েছে বলে সতর্ক করেছে UKMTO। উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকে GPS যুদ্ধ প্রযুক্তি তৈরি ও ব্যবহার করার অভিযোগ রয়েছে। 10 মার্চ আবু মুসা দ্বীপে বসানো ইরানি GPS জ্যামার বিমান এবং জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটায় বলে জানা গেছে। এতে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই GPS জ্যামিংয়ের ঘটনা ঘটেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে 6টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 বোমারু বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপটি নেওয়া হয়েছে নিকটবর্তী শত্রুদের আগ্রাসন ঠেকাতে, যা মূলত ইরানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এদিকে ইরান বন্দর আব্বাস ও চাবাহারের আশেপাশের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে বলে জানা গেছে। তেহরান জানিয়েছে, যদি কেউ ইরানের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সাথে সাথেই গুলি চালানো হবে। ইরানের সামরিক সূত্র আরও বলেছে, আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজের ওপর এখন IRGCর রাডার নজর রাখছে। যদি আমেরিকা হামলা করে তাহলে গোটা অঞ্চল আগুনে পুড়ে যাবে। 4 এপ্রিল ইরানের সরকারি টেলিভিশনকে বলেছেন এক IRGC জেনারেল। এই উত্তেজনার পেছনে কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি বলেছেন, যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে বোমা মারবেন। তিনি আরও বলেছেন, আগের মতোই দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হতে পারে, যেগুলো তার প্রথম মেয়াদে ইরানের অর্থনীতিতে চাপে ফেলেছিল। তবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবেন না। কূটনৈতিক কোনো অগ্রগতির ইঙ্গিত না থাকায় ট্রাম্প ধীরে ধীরে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছেন।
পেন্টাগন ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপস্থিতি আরও দীর্ঘায়িত করেছে এবং ইউএসএস কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর জন্য রুট পরিবর্তন করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে ওয়াশিংটন এখন বড় কোনো সংঘর্ষের জন্য নিজেকে প্রস্তুত করছে। ট্রাম্পকে বোমা ফেলবেন নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে। প্রথমত, এই শনিবার দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বসতে চলেছে। যদি এই আলোচনায় চূড়ান্ত ব্যর্থতা আসে, তবে কূটনীতির সুতো ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত। দ্বিতীয়ত, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান তেহরান যাচ্ছেন। এই সফর যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়, তবে চাপের পর্বত আরও উঁচু হবে। এখান থেকেই গল্পটা মোড় নেয় আরেকটি ঝড়ো দিকের দিকে। স্টিভ উইটকফ, ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ দূত, একটি বার্তা দিচ্ছেন বারবার: ইরানের সাথে যে কোনো চুক্তিতে থাকতে হবে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের নিয়ম। ইউরেনিয়াম কতটা সমৃদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে, অস্ত্র তৈরির চেষ্টা হলে ধরতে হবে, কিন্তু ইরান এখানে সরলভাবে বসে নেই। আইআরজিসির এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, ইরানের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না। একেবারে লাল রেখা টেনে দিয়েছে তেহরান। কূটনীতি আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতোয়, তৈরি করছে সংঘর্ষের মঞ্চ। তাহলে কি ট্রাম্প বোমা ফেলবেন ইরানের পারমাণবিক স্থাপনায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মতে, তেহরান চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে। অর্থাৎ ইরান এখন এক বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গেছে। উইটকফ ফক্স নিউজকে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য 3.67% ইউরেনিয়ামই যথেষ্ট, যেটা নির্ধারণ করা হয়েছিল 2015 সালের ঐতিহাসিক চুক্তিতে। কিন্তু ট্রাম্প নিজেই 2018 সালে সেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। ইরান এখন আর 3.67% নেই, তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মাত্র 30% দূরে অস্ট্রো গ্রেড উপাদান থেকে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে, ইরানের হাতে 275 কেজির মতো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, একটি বিপজ্জনক ভাণ্ডার। মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, রাজনৈতিক সিদ্ধান্ত এলেই মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এই মজুদকে 90% অস্ট্রো গ্রেডে রূপান্তর করা সম্ভব। আর একটা কার্যকর বোমা তৈরি হতে পারে 12 থেকে 18 মাসে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন 6 মাস বা তারও কম সময়ে ইরান একটি বেসিক পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে, যদি তাদের বৈজ্ঞানিক টিম এখনই কাজে নামে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই টিমগুলো প্রস্তুতি আছে। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরান ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে, শুধু প্রয়োজন সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেত। এখন প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প যদি হামলা করতে চান, তাহলে টার্গেট কি হবে? স্ক্রিনে যে মানচিত্রটাতে দেখা যাচ্ছে, ইরানের নানান জায়গায় ছড়িয়ে আছে পরমাণু স্থাপনাগুলো। উইটকফ অবশ্য বলছেন, তিনি পুরো অবকাঠামো ধ্বংস চান না, বরং চান যাচাই, তদারকি ও সতর্ক পর্যবেক্ষণ। তার মতে, পারমাণবিক অস্ত্র বানানো শুধু ইউরেনিয়াম নয়, এতে রয়েছে ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম আর বিস্ফোরণ ঘটানোর জন্য নির্দিষ্ট ট্রিগার মেকানিজম। এই মন্তব্যগুলো তিনি করেছেন মাত্র কয়েকদিন আগে, যখন তিনি ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছিলেন। উভয় পক্ষই বলেছে আলোচনা ছিল গঠনমূলক। ইরান বলেছে আলোচনা ভালো হয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বললেন, আমি এই সমস্যার সমাধান করব, এটা সহজ। আমি চাই ওরা ধনী শক্তিশালী দেশ হোক, কিন্তু একটা শর্ত, ওদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদি খুব কঠোর কিছু করতে হয়, তাও করব। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে চিকিৎসা ও জ্বালানি চাহিদার জন্য,
অস্ত্রের জন্য নয়। তাদের দাবি যে নিষেধাজ্ঞাগুলো বছরের পর বছর ইরানিদের শাস্তি দিয়েছে সেগুলো তুলে নেওয়া হোক। এটাই তাদের মূল শর্ত। মাস্কাটে আলোচনায় তারা তা স্পষ্ট করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বলছে তাদের ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক শক্তি নিয়ে কোনো আলোচনা চলবে না। তাদের লাল রেখা স্পষ্ট, আর প্রতিটি বৈঠকের সঙ্গে সঙ্গে এই রেখাগুলো হয়ে উঠছে আরো কঠিন, আরো অদম্য। নীরবতা যেন এক পূর্বাভাস, ঝড় আসন্ন। মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেন সালামি। এক কণ্ঠ যা উত্তাল করে দিল ভূ রাজনীতির মঞ্চ, যেন এক দুরন্ত অমোঘ বাঁশির শব্দ, যার প্রতিধ্বনি পৌঁছে গেল হোয়াইট হাউস থেকে তেল আবিব অবধি। আমরা কখনো পিছু হটব না, এ এক প্রতিজ্ঞা, এক প্রতিশ্রুতি, এক চ্যালেঞ্জ। আইআরজিসি প্রধানের এ ঘোষণায় কেঁপে উঠেছে কূটনীতির প্রাসাদ। তার চোখে আগুন, কণ্ঠে বজ্র, এবং হৃদয়ে যেন মাটির গভীর থেকে উঠে আসা জাতীয় আত্মার স্পন্দন। নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের পূর্বক্ষণে এই সতর্কবার্তা যেন এক অদৃশ্য মোহরা, একটি বোমা যা শব্দ ছাড়াই বিস্ফোরণ ঘটায়। সালামির মুখে উচ্চারিত প্রতিটি শব্দ যেন এক একটি ক্ষেপণাস্ত্র যা ছুটে যায় প্রতিপক্ষের মনস্তত্ত্বে। সত্য প্রতিশ্রুতি ছিল শুধুই একটি প্রদর্শনী। সালামির কণ্ঠে গর্ব, দৃঢ়তা আর হুমকির এক জটিল মিশ্রণ। তিনি তেল আবিবকে উপহাস করেন, ইসরায়েলের স্বার্থ আমাদের নাগালের মধ্যে, যেন ফুটবলের মাঠে বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে এগিয়ে যাওয়া এক ফ্রি কিক, যার গন্তব্য নিশ্চিত জাল। ট্রাম্প যদি ভাবেন তিনি অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপ দিতে পারবেন, তাহলে ভুল করছেন। সালামি তাঁর জবাব দেন ইতিহাসের মতো নিশ্চিত ভাষায়, ইরান কখনো হুমকির কাছে পিছু হটবে না। তিনি বলেন, আমরা যুদ্ধ করব না, তবে যদি কেউ চাপ দেয় আমরা সম্পূর্ণ প্রস্তুত। এ যেন মাঠের কোণ থেকে উঠে আসা এক লং রেঞ্জ শট, সরাসরি গোলপোস্টের দিকে ধাবমান। হুমকি দিলে এক পাও পিছু হটব না। তিনি বলেন, শত্রু আমাদেরকে সংঘাত ও আত্মসমর্পণের মধ্যে বেছে নিতে বাধ্য করেছে। এ এক হৃদয় বিদারক ডাইলেমা, যেখানে জাতীয় আত্মমর্যাদার বাজি ধরা হয়েছে ইতিহাসের ফ্রেমে। ইরানের এলিট ফোর্সের ভাষ্য, ইসরায়েল এখন দুর্বল, কারণ এর স্বার্থ ইরানের নাগালের মধ্যেই রয়ে গেছে। এ যেন এক সতর্ক সংকেত, এক প্রাকৃতিক দুর্যোগের আগমনী রাগ। আমরা যুদ্ধ নিয়ে চিন্তিত নই, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু আমরা প্রস্তুত। শত্রুর মনস্তাত্ত্বিক কিংবা সামরিক যে কোনো কৌশলের জন্যই আমরা প্রস্তুত, তবে শত্রুর মুখোমুখি হলে আমরা এক পাও পিছাবো না। এই প্রতিরোধের ভাষা যেন ফুটবলের রক্ষণভাগের এক অটল দেয়াল, যার পেছনে পড়ে আছে জাতীয় আত্মার শক্তি। আমরা শত্রুকে পরাস্ত করার জ্ঞান, সূত্র এবং ক্ষমতা অর্জন করেছি। আমাদের অস্ত্র, আমাদের সরঞ্জাম, সবখানেই তার ছোঁয়া আছে। আমরা শত্রুর কাছে পৌঁছাতে এবং টার্গেট করতে সক্ষম, এবং আমরা প্রস্তুত আমাদের প্রকৃত ক্ষমতা দেখাতে। সত্য প্রতিশ্রুতি 1 ও 2 ছিল সেই মোহরা, যেখানে 581টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আছড়ে পড়ে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রোপচারের নির্ভুলতা দিয়ে সাজানো ছিল এই হামলা। সালামির কণ্ঠে ছিল এক অতুলনীয় আত্মবিশ্বাস। আমরা আমাদের ক্ষমতার কেবল একটি অংশ ব্যবহার করেছি। এমন সময়ে এই বার্তা এসেছে যখন ট্রাম্প অঞ্চল জুড়ে সামরিক মোতায়েন বাড়াচ্ছে। 30 মার্চ ট্রাম্প হুমকি দেন, যদি পারমাণবিক চুক্তি না হয় তবে ইরানে বোমা ফেলা হবে। সঙ্গে হুঁশিয়ারি, আগের মেয়াদের মতোই দ্বিতীয় শুল্ক আসবে আবার। কিন্তু ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সরাসরি পরমাণু আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়াতে ইতিমধ্যেই 6টি B2 বোমারু বিমান মোতায়েন করেছে। পেন্টাগন USS ট্রুম্যানের মেয়াদ বাড়িয়েছে, আর USS ভিনসনকে রুট পরিবর্তন করে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য। নতুন অস্ত্র, নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো, এ যেন এক ঘোর লাগা কবিতা, যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক।
আগুনের নিচে একটি জাতির জাগরণ। ইরানের নতুন অস্ত্রের ঘোষণা এক নতুন যুগের পূর্বাভাস। তারা যখন বলে আমরা প্রস্তুত, তখন তা নিছক শব্দ নয়, বরং এক প্রাচীন সভ্যতার বুক থেকে উঠে আসা বজ্রনিনাদ। পারমাণবিক তাস খেলার পর আজ ইরান অস্ত্রের নতুন এক অধ্যায় খুলে দিল। নতুন অস্ত্র, নতুন সৈন্য, নতুন ধ্বংসের সম্ভাবনা। ব্রিগেডিয়ার জেনারেল কিউমারেস হায়দারি, যার ঠোঁট থেকে শব্দ ছড়ে না, বরং শব্দগুলো ছুটে আসে যেন গোলার মতো, ঘোষণা করলেন, আমরা এমন অস্ত্র আনছি যা শুধু যুদ্ধ বদলাবে না, শত্রুর রাতের ঘুম কেড়ে নেবে। এই ঘোষণার সাথে ভেসে আসে ইরানের এক গভীর রূপান্তরের গল্প। আর সেই গল্প পুরনো বাহিনীর সেই জং ধরা চাকা থেমে গেছে। আক্রমণাত্মক এবং বিদ্যুৎ বেগে প্রতিক্রিয়াশীল এক বাহিনী এখন দেশটির হৃদয়ে। অচল ইউনিট এখন ইতিহাস। হায়দারি বলেন, আমরা যা বানিয়েছি তা আগ্নেয়গিরির মতো চুপচাপ, কিন্তু সর্বনাশের প্রতিশ্রুতি বয়ে আনে। তিনি বলেন, আমাদের বাহিনী এখন 100% গতিশীল, 100% আক্রমণাত্মক এবং 100% সহনশীল। এই ক্ষমতা মানেই অস্ত্র চাই বিশেষ, আর সেই অস্ত্রই এখন উন্মোচনের অপেক্ষায়, নিঃশব্দে গোপনে অথচ ভয়াবহ এক সম্ভাবনার আলোয়। আরও গভীরে গেলে দেখা যায়, এই প্রযুক্তিগত বিপ্লব শুধুই কোনো জেনারেলের স্বপ্ন নয়, এটি আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় গড়ে ওঠা এক দিক নিদর্শন। ইসরায়েল ও আমেরিকা দুটি নাম যারা এখন ইরানের প্রতিটি শব্দকে বারুদ মনে করছে, কারণ তারা জানে এ কোনো প্রচার নয়, এটি এক প্রস্তুতি। গোপন বাংকারে, মরুভূমির নিচে, পাহাড়ের গায়ে, যেখানে চোখ পড়ে না কেন সেখানেই তৈরি হয়েছে নতুন ধ্বংসের কারখানা। নতুন অস্ত্র আসছে, এমন অস্ত্র যা সংঘাতের মানচিত্র বদলে দেবে। হায়দারি বলেন, তাদের পুরনো অস্ত্রের ধুলো এখন ঝেড়ে ফেলা হচ্ছে, তার জায়গায় বসছে এমন প্রযুক্তি যা পৃথিবীর রণনীতি পুনর্লিখন করতে পারে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি ওমানে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলছেন, সেই একই নিঃশ্বাসে আবার এক নতুন সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানকে। এটি যেন কূটনীতি এবং আগ্রাসনের এক অদ্ভুত দ্বৈরথ। কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বলেছেন আস্থা, আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয়, এটি আমাদের আদর্শের ধারক। ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তেজনার মধ্যে আইআরজিসির বড় নির্দেশ। উত্তেজনা ক্রমেই বাড়ছে, যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি। আমেরিকা আর ইরান, দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটল। ট্রাম্পের হুমকি, ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার, যেন কৃপণতা নেই, যেন কোনো বাঁধন নেই, এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে। আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে। আইআরজিসি সমস্ত আকাশসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফায়ার অ্যাট উইল জারি করেছে, অর্থাৎ প্রস্তুত হলে গুলি চালান। এমন একটি নির্দেশ যা সৈন্যদের নিজেদের বিচার অনুযায়ী অস্ত্র ব্যবহার করার এবং তাদের লক্ষ্যবস্তু বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। এই কমান্ডো সৈন্যদেরকে লক্ষ্যবস্তু দেখতে এবং আক্রমণ করার সময় আরও স্বাধীনতা প্রদান করে, যাতে তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দেওয়ার সাথে সাথে তেহরান ডিয়েগো গার্সিয়ার উপর নজরদারি স্থাপন করেছে। 50,000 আমেরিকান সৈন্য ঝুঁকিতে। আইআরজিসি বড় সামরিক প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আইআরজিসি তার আকাশ প্রতিরক্ষা কমান্ডারদের ফায়ার অ্যাট উইল নির্দেশ জারি করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি নিশ্চিত হলে প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পূর্ব অনুমোদন ছাড়াই বিমানে গুলি চালাতে পারে। উচ্চস্তরের ছাড়পত্রের জন্য পূর্ববর্তী নিয়ম থেকে এই আদেশটি একটি বড় পরিবর্তন। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে, ইরানের সমস্ত বিমান প্রতিরক্ষা বাহিনীকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পারমাণবিক কর্মসূচি চুক্তি নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই আদেশ আসে। আইআরজিসি এখন শুধু প্রতিরোধের জন্য নয়, আকাশের প্রতিটি অনুপ্রবেশকারীকে বাধা দিতে প্রস্তুত। এই নির্দেশের একটাই মানে, শত্রু যদি আকাশে প্রবেশ করে তাহলে তাকে ধ্বংস করতে হবে। একদম শক্তি আর সম্মানের সাথে ড্রোনই মূল লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে কমপক্ষে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছেন। ঘাঁটিটি C-17 ভারী বিমান এবং 10টি আকাশ রিফিউলিং ট্যাঙ্কার পেয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র USS ট্রুম্যান মোতায়েন বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এর লক্ষ্য আগ্রাসন রোধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
আইআরজিসি এরোস্পেস প্রধান 10টি ঝুঁকিপূর্ণ উপসাগরীয় ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 50,000 সৈন্য মোতায়েন করার বিষয়ে সতর্ক করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদে ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন ঘাঁটিগুলি ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের টার্গেট হতে পারে। মার্কিন বাহিনী আক্রমণ করলে ডিয়েগো গার্সিয়ায় আগাম হামলার হুমকি দিয়েছে ইরান। দ্বীপটি ইরান থেকে 5,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, কিন্তু এখন স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে রয়েছে। তেহরান দাবি করেছে, ইরান দাবি করেছে তার সর্বশেষ অস্ত্রগুলো নির্ভুলতার সাথে ডিয়েগো গার্সিয়ায় আঘাত করতে পারে। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্র-শস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি, একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র 1 দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে। 2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। 1 দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব। অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানির শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ। 3000+ কোম্পানি, ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা। 80% স্বনির্ভরতা। আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কি ড্রোন আকেনজি ইউক্রেনে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূরাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য, আকাশযানের দখলে বাইরাক্তার TB2, এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকেনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16-এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলেলমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ, 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57-কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগো AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটা শক, 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা, জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক, জার্মানির লেপার্ড 2-কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ, এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড়, তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে। অর্থনীতি বনাম কূটনীতি, রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট, যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন, চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স, দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ।
গ্রিস বনাম তুরস্ক। এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। টিএস কান যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35 এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল, ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট, 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে। তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্রশিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানীয় স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্রশিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার। আলোচনার নাটক মঞ্চস্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতিহাসের পাতায় আগুনে অক্ষরে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। ইরানের আইআরজিসি কি হামাসের পরবর্তী বড় অভিযানের কথা প্রকাশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না, ট্রাম্পের প্রতি আইআরজিসির বড় ধরনের সতর্কবার্তা। এ যেন গর্জে ওঠা কোনো অদৃশ্য বাজ, সাহসের সুরে ভরপুর ঘোষণার রণহুঙ্কার। ইরানের এলিট ফোর্স আইআরজিসি আবারও কটাক্ষ ছুঁড়েছে বিশ্বের ক্ষমতাধরদের দিকে। গাজায় চলমান রক্তাক্ত যুদ্ধের মাঝে তারা উপহাস করেছে আমেরিকা ও ইসরায়েলকে। একটা জাতির কণ্ঠ থেকে ভেসে এসেছে অঙ্গীকার, শুধু প্রতিরোধ নয় বরং শেষ রায় দেওয়ার ঘোষণা। আইআরজিসি বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে, যেন তারা বলে দিচ্ছে শেষ বাঁশি বাজতে চলেছে, এই নাটকের শেষ দৃশ্যের পর্দা নামতে চলেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন সমর্থন ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। এই উচ্চারণ যেন বজ্রপাত, আকাশ কাঁপানো, মাটি কাঁপানো। আর তার মাঝে ইরানের বিপ্লবী গার্ড এমনকি আল আকসা মসজিদ মুক্ত করার অভিযানের ইঙ্গিত দিয়েছে। বুক ফাটানো উচ্চারণ, আল আকসা মসজিদের মুক্তি বিশ্বব্যাপী মিডিয়ার শীর্ষ শিরোনামে পরিণত হবে বলেছে আইআরজিসি। এই শব্দ নয় কেবল বাক্য, এ যেন বারুদের ঘ্রাণ, আগুনের ইঙ্গিত। বিবৃতি এসেছে এমন একদিনে যেদিন গত বছর নিহত আইআরজিসি সৈন্যদের প্রথম বার্ষিকী। আইআরজিসি সেনাদের মনে পড়ে যাচ্ছে দামেস্কে সেই রাতের ঘটনা। দামেস্কে ইরানি কনসুলেটে আইডিএফ হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হন। সেই ক্ষত এখনো চলছে। আর সেই ক্ষত থেকে উচ্চারিত হলো অঙ্গীকার। প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা, যারা এখন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতির মহান সমর্থন এবং সংহতি উপভোগ করছে, অবশেষে ফিলিস্তিনিদের দখলদারদের লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে। এই ভাষ্যে যেন একটা সময় শেষ হয়ে আসছে, একটা চেতনা তার পালে হাওয়া পাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার অবরুদ্ধ এলাকায় তাদের অভিযান আরও জোরদার করেছে। বাড়তে থাকা সামরিক হামলার কারণে গাজার সাধারণ মানুষকে যুদ্ধের এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আইডিএফের এই অভিযানের লক্ষ্য গাজা উপত্যকাকে ভাগ করা। তিনি আরও দাবি করেছেন, এই সামরিক চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বাধ্য করা হবে। বিধ্বংসী ও অত্যাধুনিক মরুপ্রান্তরে ঝড় তুলে ইরান উন্মোচন করল নতুন অস্ত্র। ইরানি সেনারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল জন্ম হয়েছে এক বিধ্বংসী যন্ত্রের, যা ধ্বংস করে দিবে শত্রুদের। ওদের কণ্ঠে রুদ্র সুর, 2000 কিলোমিটার দূরত্বের মধ্যে যা কিছু আছে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আকাশের বুকে উঠে এসেছে এক ইস্পাত ডানা, নাম তার আরশ, পরিচয় বিধ্বংসী। আরশ 2 এটি শুধু একটি ড্রোন নয়, এটি এক নিঃশব্দ ঝড় যা ছুটে চলে মৃত্যু বয়ে আনার জন্য। রাডারের চোখ এড়িয়ে বাতাসের বুকে ছাপ ফেলে। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন আরশ 2কে। বললেন, এটি শুধু প্রযুক্তির ফল নয়, এটি ইরানি প্রতিরক্ষা শক্তির প্রতিচ্ছবি। আরশ 2 যেন সেই সূর্য যা মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের আধিপত্যের আভাস ছড়িয়ে দেয়।
ড্রোনটি এটি নিখুঁততা এবং নির্ভুলতার এক জীবন্ত রূপ। তার চোখে লক্ষ্যবস্তুর হাড় গোড় পর্যন্ত দেখতে পাওয়ার ক্ষমতা, তার বুকে বহন করা বারুদের ওজন যেন ইতিহাসের প্রতিশোধ। এটি আত্মঘাতী, কিন্তু তার আত্মত্যাগে যে ক্ষয় তা এককালের যুদ্ধের নিয়মকেও বদলে দিতে পারে। এটি শুধু একবার নয়, একাধিকবার ঘুরে দেখে, শত্রুর শেষ নিঃশ্বাসে ঠিক আগ মুহূর্তে আঘাত হানে। পরিকল্পিত, সংযত, কিন্তু ধ্বংসাত্মক। এই প্রযুক্তির ভিত্তি এই আগুনের বীজ রোপণ করেছিল এক পুরনো যুদ্ধ স্মৃতি, আরশ-1 কামিকাজে আত্মঘাতী ড্রোন, যেটি 2019 সালের জানুয়ারিতে ইরানের সামরিক মহড়ায় আকাশে উড়ে উঠেছিল। মাকরান উপকূলের পোর্টেবল লঞ্চার থেকে ছোড়া হয়েছিল সেটি। আরশ-1 এর সেই পুরনো কাহিনী নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আরশ-2কে বলা হয় উন্নতির পরিণাম, যান্ত্রিক বুদ্ধিমত্তার নবনির্মিত বাহন। এটি শুধু প্রযুক্তি নয়, এটি ইরানের জাতীয় গর্বের মূর্ত প্রতীক। ইরানি কর্মকর্তারা প্রতিটি উন্মোচনের সঙ্গে যেমন করেন, এবারও জানিয়ে দিলেন এই অস্ত্র, এই শক্তি, এই ধ্বংসাত্মক সৌন্দর্য শুধুই প্রতিরক্ষার জন্য। কিন্তু এক সতর্কতা যেন বয়ে আনলো হাওয়ায়, তারা থামবে না। এই সামরিক উন্নয়নের স্রোত চলবে অপ্রতিরোধ্য গতিতে। ক্ষেপণাস্ত্র শক্তি, হ্যাঁ, তাও আরও বাড়বে, কারণ তাদের মতে আত্মরক্ষাই হলো শ্রেষ্ঠ নীতি। তেহরানের কণ্ঠে শোনা যায় এক অকপট ঘোষণা, আমাদের প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে কখনো কারো সঙ্গে আলোচনা হবে না। আর সবশেষে যিনি এই আবেগ, এই শক্তির মূল প্রেরণা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বারবার তিনি আহ্বান জানিয়েছেন, সক্ষমতা বাড়াও, প্রতিরক্ষাকে শক্ত করে তুলো। শাহেদ ড্রোনের মতো এটি একটি লয়টারিং মিউজিশিয়ান বা লক্ষ্যবস্তুর এলাকায় আকাশে বিমানের মতোই চক্কর দিতে পারে এমন এক উড়ন্ত আত্মঘাতী বোমা। এটি শাহেদ 136 এর চেয়ে অনেক গুণ দ্রুত উড়তে পারে। আরশ-2 এর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। রাশিয়ান সামাজিক মাধ্যমে দেশটির প্রতিরক্ষা খাতে সংশ্লিষ্ট কেউ কেউ আরশ-2 ড্রোনকে আক্ষরিক অর্থে এক ধরনের ক্রুজ মিসাইল বলে উল্লেখ করেছেন। তবে ক্রুজ মিসাইলের চেয়ে এটির গতি বেশ কম, তাতে জ্বালানি খরচও কম হয়, ফলে লক্ষ্যবস্তুর উপরের আকাশে আরও বেশি সময় চক্কর দিতে পারে। আরশ-2 ড্রোন সম্পর্কে খুব বেশি তথ্য জানায়নি ইরান, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি অনায়াসে 2000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারবে। আর ওয়ারহেডের আকার শাহেদ 136 এর চেয়ে অনেকটা বড়। টানটান উত্তেজনা, বাতাসে ঘোরে ক্ষেপণাস্ত্রের হুমকি। ইরান যেন এখন গোললাইন রক্ষা করতে প্রস্তুত, এক চূড়ান্ত রক্ষক। আর তার সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র, শক্তির রাজপুত্র, ঘাইলের খোঁজে। মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে ইরান তার প্রতিবেশীদের দিকে তাকিয়ে যেন বলছে, জেগে ওঠো। রয়টার্স জানায়, ইরান এক গুরুগম্ভীর সতর্কতা পাঠিয়েছে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে, যেন এক ঝড়ো বাতাস মাঠ জুড়ে কান পাতছে। তোমাদের মাটি যেন আমাদের শত্রুর ঘাঁটি না হয়। একজন শীর্ষ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান আহ্বান জানিয়েছে যেন কোনো রাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। প্রতিটি বার্তা যেন এক একটি সতর্ক বাঁশি। রয়টার্স এর খবর অনুযায়ী ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং তুরস্কের প্রতি। সেই সতর্কীকরণে কেবল শব্দ নয়, ছিল আগুনের গন্ধ। আপনার মাটি থেকে যদি আমাদের লক্ষ্যবস্তুতে আঘাত আসে, তবে সেই মাটিই হবে প্রতিশোধের প্রান্তর। ইরানি মিডিয়া দাবি করে, কুয়েত ইতিমধ্যে বলেছে তারা মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেবে না, তারা যেন নিজেদের অবস্থান আগেই পরিষ্কার করে রেখেছে। কিন্তু তুরস্ক, তারা বলেছে এই জাতীয় সতর্কতার বিষয়ে তারা কিছুই জানে না। হয়তো এই বার্তাগুলি এসেছে বিকল্প কোনো কূটনৈতিক চ্যানেলে। এই কূটনৈতিক প্রেক্ষাপটে এখন আইআরজিসি বাহিনী পূর্ণ সতর্কতায়। তেহরান ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত। পরোক্ষ আলোচনা, ইরানি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের আন্তরিকতা যাচাইয়ের একটি সুবর্ণ সুযোগ। রাজনৈতিক সমাধানের পথে কতটা তারা আগ্রহী সেটাই এখন দেখা দরকার। কিন্তু যেভাবে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ছে, এ যেন ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখার পর দুদলই মেজাজ হারাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এক অন্যরকম ক্লাসিক, যেখানে আকাশে সমুদ্র পথে রচনা হবে ভাগ্যের ফলাফল। কারণ পারমাণবিক চুক্তির কোনো নিশ্চিত দিগন্ত এখনো দেখা যাচ্ছে না। আর সেই অনিশ্চয়তার আধারেই মার্কিন প্রেসিডেন্ট এক সতর্ক গর্জন দিয়েছেন, চুক্তি না হলে আসবে আগুনের বৃষ্টি। এ যেন ঘড়ির কাঁটা শেষ বাঁশির দিকে এগোচ্ছে, আর প্রতিটি সেকেন্ড গুনছে কে প্রথম আক্রমণ করবে, কে রুখবে,
আর কে লুটিয়ে পড়বে ধুলো মাটিতে? তবু মাঠে শেষ বাঁশি পড়েনি, আলোচনার সুযোগ বেঁচে আছে, কিন্তু বাতাস ভারী, প্রতিটা নিঃশ্বাসে বারুদের গন্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাহিনীকে দিয়েছেন উচ্চ সতর্কতার বার্তা। এমন অবস্থায় প্রশ্ন একটাই, এই হুমকির রাত কি আলো দেখে শেষ হবে, নাকি ফুটবল মাঠের মতোই আরও এক অতিরিক্ত সময়, আরও এক নাটকীয় মোড় অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে? পুরোটাই কাল্পনিক। ইসরায়েলের মোসাদ এজেন্টদের হাতে একটি গোপন ফাইল, ইরানের ড্রোনগুলো শনাক্তের বাইরে, 24 ঘন্টার মধ্যে সব শেষ। কল্পনা থেকে বাস্তব। রাতের অন্ধকারে যখন নক্ষত্ররা অবাক হওয়ার মতো রহস্যময় আলো জ্বলে ওঠে, তখন ইরানের ভূমিতে এক নতুন ইতিহাসের সুর তালে তালে বেজে ওঠে। ইরানের সাহসী বীর যোদ্ধার দেশে প্রতিটি কোণে জ্বলে উঠছে রণক্ষেত্রের আগুন, আর তাদের শক্তির প্রতীক হয়ে উঠছে নতুন দেশীয় স্মার্ট ক্ষেপণাস্ত্র ও স্মার্ট ড্রোন। আইআরজিসি গ্রাউন্ড ফোর্স তাদের অদম্য আত্মবিশ্বাসের প্রতীক তুলে ধরল একটি মহাকাব্যিক মোড়কে। 200 কিলোমিটার পাল্লার BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন। আকাশে হঠাৎ করেই চমকপ্রদ ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র উন্মোচিত হয়। তার উপগ্রহ নির্দেশিত নিখুঁত লক্ষ্যবস্তুতেই যেন সময় থমকে যায়, আর প্রতিটি স্পন্দনে ইরানের অপরাজেয় আত্মবিশ্বাস স্পষ্ট হয়। হঠাৎই দৃশ্যপটে প্রবাহিত হয় ফাজল 5 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ঝলক, যেখানে পিন পয়েন্ট অ্যাকিউরেসি সিস্টেমের নৈপুণ্য ইরানি শত্রুদের মনে কাঁপন ধরাতে যথেষ্ট। যুদ্ধক্ষেত্রের ধূলিকণা ঘুরে, আর এরই মাঝে মুজিদ নামের স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রতিরক্ষার সুরে জেগে ওঠে। আকাশে হালকা মৃদু গর্জনের মাঝে মোহাজের 6 ও মোহাজের 10 এর অসংখ্য ড্রোন 50 থেকে 60 কিলোগ্রামের প্যালট বহন করে আক্রমণের নতুন অধ্যায় রচনা করে। যুদ্ধক্ষেত্রের মোহরায় ঈর্ষণীয় রহস্যের ছোঁয়া। হাদিদ 110 কামিকাজে ড্রোন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনন্য সৃষ্টি। পায়াম্বর-ই-আজম 19 মহড়ার দ্বিতীয় পর্বে প্রতিটি পদক্ষেপ যেন এক রহস্যের ধ্বনি, যা শত্রুর অন্তরে ছড়িয়ে দেয় অনিশ্চয়তার আধার, আর প্রতিটি কৌশলে জ্বলে ওঠে ইরানের অদম্য প্রতিজ্ঞা। শত্রুদের প্রতি ইরানের বিদ্যুৎ স্ফুলিঙ্গ রণতরঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। তবে কি ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় ইরান? মেজর জেনারেল মোহাম্মদ বাকেরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রদর্শনী শুধু একটি সামরিক প্রশিক্ষণ নয়, বরং এক নতুন যুগের সূচনা, যেখানে প্রতিটি প্রযুক্তিগত উদ্ভাবন জাগায় এক অতল গোপন শক্তির সুর। শ্রুতিমধুর এই রণকাব্যে প্রতিটি ধ্বনি ও প্রতিটি ছন্দে জ্বলে ওঠে এক নতুন যুদ্ধের বার্তা, শত্রুর জন্য এক ধ্বংসাত্মক ভবিষ্যতের ঘোষণা। ইরানের আসল শক্তি মাটির নিচে, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর, যেখানে লুকানো আছে হাজারো বিশেষ ক্ষেপণাস্ত্র। গত অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়েছিল এই অস্ত্রই, আর মুজিদ এয়ার ডিফেন্স এটি ইসরায়েলি ড্রোন শনাক্ত করে আকাশেই পুড়িয়ে দেবে। ইরানের প্রতিটি অস্ত্র আজ ইসরায়েলের বুকে শোকের ছায়া ফেলতে প্রস্তুত, কিন্তু কে জানে, হয়তো এই ড্রোনগুলোর ভেতরে লুকিয়ে আছে ইসরায়েলেরই কোনো গুপ্তচর, রহস্য আরও গভীর। বিশ্ব অবাক, ইরান গোপনে তৈরি করল সুপার ট্যাঙ্ক, ইরানের সামরিক শক্তির নতুন বিস্ফোরণ। সুলাইমান 402 কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? ইরান আবারও সবাইকে চমকে দিল। যেখানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, সেখানে ইরান নিজেই তৈরি করল এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র, সুলাইমান 402। পুরনো আমেরিকান M60 ট্যাঙ্কে এমনভাবে আপগ্রেড করা হয়েছে যে এটি এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের নতুন দানব। পুরনো M60 থেকে সুপার ট্যাঙ্ক, এটি ছিল একসময় আমেরিকান ডিজাইনের M60A1, কিন্তু ইরান সেটিকে এমনভাবে আপগ্রেড করেছে যে এটি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। 1 মার্চ 2025 ইরানি সেনাবাহিনী পেল এই নতুন ট্যাঙ্কের প্রথম ব্যাচ। কেন এই ট্যাঙ্ক এত আলোচনা?
105 মিমি সুপার কামান। এটি এত শক্তিশালী যে শত্রুর বর্মভেদ করতে সক্ষম। নতুন ফায়ার কন্ট্রোল সিস্টেম এখন রাতেও নিখুঁতভাবে টার্গেট ধ্বংস করতে পারবে। স্মার্ট আর্মার সিস্টেম, শত্রুর মিসাইল ঠেকানোর জন্য নতুন প্রযুক্তির রিঅ্যাক্টিভ আর্মার যোগ করা হয়েছে। ডিজিটাল ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম, ইরানের ট্যাঙ্ক বাহিনী এখন আরও শক্তিশালী। এই আপগ্রেড করা ট্যাঙ্কগুলোর আশা ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। ইরানের কাছে প্রায় 150টিরও বেশি পুরনো M60 ছিল। নতুন এই আপগ্রেডের ফলে ইরানের সামরিক বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠছে। এই নতুন সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, দ্রুতগামী এবং টেকসই। 55 টন ওজনের হলেও এটি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলতে পারে। রাতেও ভয়ঙ্কর। উন্নত নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করে রাতেও শত্রুকে সহজেই খুঁজে বের করতে পারবে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ায় এটি এখন আরও সুরক্ষিত। বিশেষজ্ঞরা কি বলছেন? সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর জেফ্রি লুইস বলেছেন, সুলাইমান 402 নতুন ট্যাঙ্ক নয়, তবে এটি ইরানের সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নেবে। সাঁজোয়া যুদ্ধ বিশেষজ্ঞ কর্নেল জন স্পেন্সার মনে করেন, নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে M60 আপগ্রেড করতে পেরেছে তা তাদের প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়। ইরানের সামরিক বাহিনীতে বর্তমানে 1600টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে পুরনো M60, T-72 এবং চিফটেন ট্যাঙ্ক রয়েছে। তবে আধুনিক যুদ্ধে এই পুরনো ট্যাঙ্কগুলো তেমন কার্যকর ছিল না। এখন সুলাইমান 402 আপগ্রেডের ফলে ইরানের স্থলবাহিনী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই উন্নয়নকে নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা বলে মন্তব্য করেছে। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান মেজর জেনারেল ইয়াকভ অমিত্রর বলেছেন, এটি ইরানের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দেয়, তাই আমাদের সতর্ক থাকা উচিত। সৌদি আরব ও তুরস্ক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও মনে করা হচ্ছে তারা তাদের নিজস্ব ট্যাঙ্ক বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে। বিশ্ব রাজনীতি এক জটিল ধাঁধা, যেখানে ক্ষমতা আর ষড়যন্ত্রের জাল বোনা হয়। এই জালে আটকা পড়েছে মধ্যপ্রাচ্য, আর কলকাঠি নাড়ছে আমেরিকা। কিন্তু তাদের আসল উদ্দেশ্য কি? আরব নেতারা কি সত্যিই তাদের হাতের পুতুল? রিপোর্ট আল মায়াদিনের। প্রায় 15 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আরব ও মুসলিম দেশগুলোর বেশিরভাগ নেতা এই গণহত্যার বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা চুপ করেছিল, হয়তো ভেবেছিল যে পরিস্থিতি একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুরোপুরি ধ্বংস করে সেখানে নতুন করে নির্মাণ করা হবে। এখন আরব দেশগুলোর সামনে দুটি পথ খোলা। 1, মার্কিন ইসরায়েলি পরিকল্পনার সঙ্গে একমত হওয়া। 2, প্রতিরোধ গড়ে তোলা এবং স্বাধীনতার জন্য লড়াই করা। এই পরিস্থিতিতে অনেক আরব নেতা চিন্তিত হয়ে পড়েছেন, কারণ ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের ক্ষমতা ও দেশের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। গাজায় মার্কিন হামলার বাস্তবতা ও সম্ভাব্য পরিণতি। গাজার উপর মার্কিন সামরিক আক্রমণ বাস্তবে সম্ভব নয় বলেই মনে হচ্ছে, কারণ মার্কিন সেনাদের বিশাল খরচ হবে এবং অনেক সৈন্য মারা যেতে পারে। আমেরিকান জনগণের বড় অংশই নতুন একটি যুদ্ধে জড়াতে চায় না। আমেরিকা যদি গাজা দখল করেও ফিলিস্তিনিরা সহজে হাল ছাড়বে না। গাজায় লড়াই দীর্ঘস্থায়ী হলে তা আমেরিকার জন্য আরেকটি ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তবে সরাসরি হামলা না হলেও মার্কিন প্রশাসন অন্য কৌশল নেবে। আরব দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা, তাদের বর্তমান শাসকদের পরিবর্তন করার হুমকি দেয়া, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে তাদের আত্মসমর্পণ করানো। এখন সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে জর্ডান, মিশর এবং সৌদি আরব। আরব দেশগুলোর শঙ্কা, পরবর্তী লক্ষ্য কারা? জর্ডান। ইসরায়েল চাইলে গাজাবাসীদের জর্ডানে পাঠিয়ে দিতে পারে, যা দেশটিতে বিশাল সংকট তৈরি করবে। এমনকি জর্ডানের সরকার পরিবর্তন করে তাদের পছন্দের শাসক বসানো হতে পারে। মিশর। গাজার পাশে সিনাই মরুভূমি রয়েছে। ইসরায়েল চাইলে সেখানে সেনা অভিযান চালিয়ে মিশরের কিছু অংশ দখল করতে পারে। সৌদি আরব। আমেরিকা চাইলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক, কিন্তু সৌদি সরকার এতে অনিচ্ছুক হলে তাদের উপরও চাপ বাড়তে পারে।
ফিলিস্তিনি প্রতিরোধ ও ভবিষ্যৎ লড়াই। ট্রাম্পের হুমকি আসার পর ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। অনেক আরব জনগণ মনে করছে গাজার বিরুদ্ধে হামলা শুধু গাজার সমস্যা নয়, পুরো মুসলিম বিশ্বের সমস্যা। ইসরায়েলি শুধু গাজা দখল করতে চায় না, বরং পশ্চিম তীর সহ পুরো ফিলিস্তিনকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের প্রতিরোধ শুরু হতে পারে, যা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। গাজায় এই গণহত্যার উদ্দেশ্য ছিল আরব বিশ্বকে শিক্ষা দেওয়া যে তারা কখনো ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু বাস্তবে এটি উল্টো ঘটতে শুরু করেছে। আরব বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব আরও বেড়েছে। মার্কিন পরিকল্পনার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করা। তারা চাইছে ফিলিস্তিনিদের পুরোপুরি উচ্ছেদ করতে, আরব দেশগুলোকে নিজেদের অধীনে আনতে, ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বাহিনীর মতো শক্তিগুলোকে দুর্বল করতে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির উদ্দেশ্য ছিল আরব নেতাদের মনে করে দেয়া যে তারা হয় মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় যুক্ত হবে, নয়তো তারা টিকে থাকতে পারবে না। সময়ের সাথে যুদ্ধের পরিধি আরও বাড়বে। এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, বরং এটি দীর্ঘস্থায়ী লড়াইয়ের রূপ নিচ্ছে। ইসরায়েল পশ্চিম তীরে দখল আরও বাড়ানোর চেষ্টা করবে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র আরও বাড়বে। গাজায় যা ঘটছে তা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম দেশগুলোর জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তারা কি মার্কিন ইসরায়েলি দাসত্ব মেনে নেবে, নাকি প্রতিরোধ গড়ে তুলবে? জর্ডান, মিশর, সৌদি আরব ও অন্যান্য দেশগুলো যদি মার্কিন ইসরায়েলি পরিকল্পনায় রাজি না হয়, তাহলে তাদের রাজনৈতিক ও সামরিকভাবে টার্গেট করা হতে পারে। যুদ্ধের দামামা বাজিয়ে ইরান এবার বিশ্বকে দেখালো তার অপ্রতিরোধ প্রতিরক্ষা শক্তি। দেশীয় প্রযুক্তিতে আপগ্রেড করা বাভার 373 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মরণঘাতী পারফরমেন্স থেকে শুরু করে রাশিয়ার S-300 এর অসম্ভব সমন্বয়, সব মিলিয়ে তেহরানের যুদ্ধ প্রস্তুতির বার্তা স্পষ্ট। গত কয়েক মাসে ইরান ইসরায়েল উত্তেজনা চরমে। সেই আগুনে ঘি ঠেলেছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা। আমাকে হত্যা করলে ইরানকে ধ্বংস করে দিন বার্তা ট্রাম্পের। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে তেহরান তার সামরিক মাংসপেশি ফুলিয়ে দেখালো। বিশেষজ্ঞদের মতে ইরান চাইছে প্রতিপক্ষকে বোঝাতে আমরা শুধু মুখে নয়, অস্ত্রেও সিরিয়াস। কাবির মরুভূমিতে ইরানের সেনাবাহিনীর ইকতেদার 1403 মহড়ার চূড়ান্ত দিনে দ্বিতীয় প্রজন্মের বাভার 373 সক্রিয় হয়। হাই অ্যালটিটিউড এর শত্রু বিমানকে মাটিতে মিশিয়ে দিতে এই ব্যবস্থা। আগের সংস্করণে কেন্দ্রীয় রাডারের উপর নির্ভরশীল থাকলেও এখন এটি স্বাধীনভাবে লক্ষ্য শনাক্ত করে ধ্বংস করতে পারে। রাডার, ট্র্যাকিং সিস্টেম, লঞ্চার সবই এখন হাতের মুঠোয়। ইতিহাসই করল ইরান। প্রথমবারের মতো দেশীয় বাভার 373 এবং রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একই নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। মহড়ায় দুটি প্রযুক্তি পাশাপাশি কাজ করে দেখালো ইরানের আকাশ এখন অদম্য দুর্গ। 2024 সালের অক্টোবরে ইসরায়েলের দাবি ছিল ইরানের সব S-300 ধ্বংস হয়েছে, কিন্তু এই মহড়া সেই দাবিকে মুখ থুবড়ে দিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রমাণ করেছে ইরানের প্রতিরক্ষার শিকল অটুট। মহড়ার একদিন আগেই সফলভাবে পরীক্ষা করা হয়েছে মাজিদ ক্ষেপণাস্ত্র। নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোন বা শত্রু বিমান ধ্বংসেই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, শত্রু যে কোনো স্তরে ঢুকলেই মাটির সাথে মিশে যাবে। এই মহড়া শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, একটি কৌশলগত বার্তা। ইরানের পশ্চিম ও উত্তর এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে। যে কোনো হামলার জবাব দিতে সেনা ঘাঁটি, রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায়।
সম্প্রতি ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির খবর প্রকাশ করেছে। মাটির নিচে লুকানো এই স্থাপনাগুলোতে রয়েছে হাজারো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এমনকি নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটিতে মোতায়েন করা হয়েছে জাতীয় বিধ্বংসী স্পিডবোট। ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম ঘায়েম নামের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে অস্ত্র ভাণ্ডারে। বৈশ্বিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ উপেক্ষা করে দেশীয় প্রযুক্তিতে ইরান যে সামরিক সাফল্য করছে তা উদাহরণ হয়ে উঠেছে অন্যান্য রাষ্ট্রের জন্য। বাভার 370 থেকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র প্রতিটি অস্ত্রই যেন বলছে, আমরা মরতে জানি, মারতেও জানি।